আল জাজিরা একটি বিশ্লেষণে বলছে যে আওয়ামী লীগ ঝামেলা করার চেষ্টা করবে এবং তাদের সাথে ভারতের মতো মহাশক্তিধর দেশ আছে যারা বাংলাদেশে নানা কিছু চাইলে নানা সময় ঘটাতে পারে। একটা বড় পার্টি এর মধ্যে নাই, রাইট? যদিও তাকে ব্যান করা হয় নাই, হুম হুম তাদেরকে নির্বাচন করার সুযোগ দেওয়া হয়নি। হুম হুম আর জাতীয় পার্টিকেও একই ধরনের ব্যান করা হয় নাই, সেরকম ভাবে সুযোগ করা হয়। সুতরাং তারা চায়, আমি যতটুকু জানি তাদের নেতৃবৃন্দ চাচ্ছে ইলেকশনটাকে কিভাবে যদি ডিরেইল করতে পারে। এই যে বিশাল সময় আমরা একটা অটোক্রেটিক সিস্টেমের মধ্যে ছিলাম, সেটার যে ট্রমা, সেখান থেকে বের হইতে কিন্তু আমাদের একটু সময় লাগবে। এটা খুব কুইকলি আমরা ওভারনাইট জাস্ট একটা তুড়ি মেরে আমরা রিফর্ম করে ফেললাম অথবা স্বর্গ মর্তের মাটি থেকে নামায় আনলাম, এটা হবে না। নির্বাচনটা অত্যন্ত দরকার। একটা নির্বাচিত সরকার, জনগণের সরকার প্রতিষ্ঠা হওয়া দরকার। যেই আসুক ক্ষমতায়, বিএনপি আসুক, জামাত আসুক, হুএভার কামস ইন। 12 তারিখ কি ঘটতে যাচ্ছে, মানে আভাসটা কি পাওয়া যাচ্ছে? দুই রাজনৈতিক দল যেভাবে বেপরোয়া কিংবা ক্ষমতায় যাওয়ার জন্য তারা এতটাই আগ্রহী হয়ে আছেন, সেক্ষেত্রে 12 তারিখের ঘটনাচিত্র কি ঘটতে পারে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সঠিক বলেছেন যে 17 জন এই পর্যন্ত মারা গেছে, অ্যাসাসিনেটেড হয়েছে, এবং এই 17 জনের মধ্যে আপনার 13 জন হলো কিন্তু বিএনপির। হুম হুম বিএনপির লোক বেশি মারা গেছে আর কি। আমরা যদি দেখি, স্ট্যাটিস্টিক যদি দেখি, আহ, তাহলে দেখা যাবে যে 1991-এ 49 জন মারা গেছেন এই ইলেকশন ভায়োলেন্সে, আর 2008-এ মারা গেছেন 21, আর 2014-এ মারা গেছেন 142। এখন এবার যে আপনার যে ভায়োলেন্সটা হচ্ছে, এই ভায়োলেন্সে আপনার 92-92 জন বিএনপির রিবেল লিডার আছে, বিএনপির মধ্যেই কন্টেস্ট হচ্ছে আর কি, 79 কনস্টিটিউয়েন্সিতে। সেই হিসাবে যদি আপনি দেখতে যান, 170 মিলিয়ন লোকের দেশ, হুম হুম তার মধ্যে প্রায় 12 কোটির উপরে হলো ভোটার। হুম হুম সেই ভোটার তুলনায় আমি মনে করি যে এই যে রাজনৈতিক যে সমস্যা, যেগুলো মারামারি যে হচ্ছে, এই মারামারি একটা, আর আমরা একটা ইমোশনাল জাত তো এমন। এই যে দেখেন না, আপনার শেরপুরে যে চেয়ারে কে আগে বসবে না বসবে, আপনার শেরপুরের কথা বলছেন কেন? আপনি নিউ ইয়র্ক সিটিতে দেখেন, কোন একটা অনুষ্ঠান হলে ডায়াসে চেয়ার নিয়ে কাড়াকাড়ি হয়ে যায়, রাইট? এটা হলো আমাদের একটা চারিত্রিক একটা অংশ আর কি, হুম হুম কালচার। এবং এতে করে আমি মনে করি এই ব্যালেন্সটা কিছুটা বাড়বে, আরো বাড়বে। তবে ইলেকশন ডিরেইল হবে বলে আমার সন্দেহ, কারণ এটা ডিরেইল হবে না, কারণ বিএনপি ইলেকশন চাচ্ছে, এবং বিএনপি ইজ এ, আই থিঙ্ক সো ফার, ইজ এ মোস্ট পপুলার পলিটিক্যাল পার্টি সো ফার। জামাত যদিও পিছিয়ে নাই, এবং আহ, এই এই সময় সুতরাং তারা যদি সরে যায়, তাহলে কিন্তু একটা অসুবিধা হবে। তার তার মানে ইন্টারিম গভর্নমেন্টকে আপনি প্রলং করবেন। সুতরাং এটা বিএনপির ইন্টারেস্ট, তার দলের লোকজনকে বুঝিয়ে শুয়ে যাতে সন্ত্রাস এবং মারামারি গুলা কম হয়, সেটা চালিয়ে যাওয়া। তবে আমার মনে হয় এটা চলতে থাকবে, কারণ আমাদের গ্রামে গঞ্জে এরকম ছোট্টখাট্ট ব্যাপার নিয়ে, এই ছোট্টখাট্ট ব্যাপার নিয়ে ঝগড়া হবে, ঝগড়া থেকে শুরু করে মারামারি হবে। তবে আই উইল নট অ্যাফ্রেড ইফ 200 পিপল, ইতিহাসের সবচাইতে বেশি লোক মারা যাবে, সবচাইতে বেশি লোক মারা গেছে 142 সো ফার, হয়তো 200 পর্যন্ত মারা যেতে পারে। মানে তো এটা, 2014 সালের কথা বলছেন আপনি? হ্যাঁ, আমি বলছি যে 2014 সালে না, ওই ওই 142 জন। নির্বাচন তো একেবারেই বাংলাদেশের ইতিহাসে ব্যতিক্রমী নির্বাচন ছিল। একটি দল নির্বাচন করবে, বাকি সব বিরোধী দল বলছে নির্বাচন করতে দেব না, জ্বালাও পোড়াও ঘোষণা দিয়ে সবকিছু হয়েছে। হ্যাঁ, সেজন্যই হয়তো কন্টেস্ট তো হয় নাই, কারণ হুম হুম একটা দলই করছে। হুম সেজন্য ওই অত লোক মারা গেছে। এবার যদিও দুইটা দল করেছে, আপনি চিন্তা করে দেখেন, বাংলাদেশের নির্বাচন কিন্তু ইনক্লুসিভ নির্বাচন হচ্ছে না, আপনাকে এটা বলতে হবে। হুম হুম কারণ একটা বড় পার্টি এর মধ্যে নাই, রাইট? যদিও তাকে ব্যান করা হয় নাই, হুম তাদেরকে নির্বাচন করার সুযোগ দেওয়া হয়নি। হুম হুম আর জাতীয় পার্টিকেও একই ধরনের ব্যান করা হয় নাই, সেরকম ভাবে সুযোগ করা হয়। সুতরাং তারা চায়, আমি যতটুকু জানি তাদের নেতৃবৃন্দ চাচ্ছে ইলেকশনটাকে কিভাবে যদি ডিরেইল করতে পারে। সুতরাং তারা যদি একটা ফ্যাক্টর হয় ডিরেইল করার, তাহলে কিন্তু আপনার সন্ত্রাসের পরিমাণ, মরার পরিমাণ সংখ্যাটা বাড়বে। ওকে। এবং সেটা শুধু আওয়ামী লীগের লোক না, শুধু আপনার বিএনপির যে যে ইন্টারনাল যে রিপটা আছে, হুম হুম কন্টেস্টেন্ট, রাইট? তাদের মধ্যে তো মারামারি হতে পারে, এবং মারামারিটা কোন দিক থেকে হচ্ছে এটা বোঝা মুশকিল। তবে এটা একটা যে হবে, এটার সম্ভাবনা আছে, আমি এটা উড়াই দেই না। আর এটা, একটা লোক মারা গেল, এটা আমাদের কষ্ট লাগার কথা, কিন্তু এটা হলো রিয়েলিটি,
লোক তো এখানেও মারা যাচ্ছে। আমরা আমেরিকা এত ডেমোক্রেটিক কান্ট্রি, এখানে তো মারা যাচ্ছে। আমরা কি সাপোর্ট করি? আমরা করি না। কিন্তু এটা হচ্ছে। সুতরাং এই জিনিসটা আমাদের যা হোক না কেন, যত কিছু হোক না কেন, নির্বাচনটা অত্যন্ত দরকার। একটা নির্বাচিত সরকার, জনগণের সরকার প্রতিষ্ঠা হওয়া দরকার। যেই আসুক ক্ষমতায়, বিএনপি আসুক, জামাত আসুক, whoever comes in, it doesn't matter, কিন্তু একটা জনগণের সরকার আসা দরকার। কারণ অনির্বাচিত সরকার দেশ চালালে তার দায়িত্ব সে নিবে না, এবং সেটা অনেক যাই হোক, খাতেই ব্যর্থ হয়েছে, অনেক অর্থাৎ ভালো বুঝতে হয়েছে। পারছি যে নির্বাচনটা দরকার, নির্বাচনটা দরকার। নির্বাচনটা তবে দরকার। আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি, ডক্টর নাজমুস সাকিব, আপনার কাছে একটু শুনি। সেটা হলো, এর আগে নির্বাচনগুলোতে দেখা গেছে প্রতিপক্ষ আগে থেকেই এক ধরনের কঠোর লড়াই এবং একদম চিরশত্রু, মানে বিএনপির শত্রু আওয়ামী লীগ, আওয়ামী লীগের শত্রু বিএনপি, এমন একটা পরিস্থিতিতে গিয়েই নির্বাচনগুলো হতো এবং নির্বাচনে সবাই ধরে নিত যে অমুক পার্টি কেন্দ্র দখল করতে আসবে, অমুক পার্টি মারামারি করবে, অমুক পার্টি এই করবে, যেখানে যার শক্তি সেখানে তারা সেটি দেখাতো। কিন্তু বাংলাদেশ তো পরিবর্তনের কথা বলা হয়েছে, 5 আগস্টের পর সবার মুখে ছিল পরিবর্তন পরিবর্তন পরিবর্তন। তাহলে 2014 সালে তো আমরা ফিরে যেতে পাই না। আবার এবার যে বিএনপি জামাত যারা প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে ভোটের মাঠে আছেন, তারা তো একসময়ের বন্ধু, তারা গলায় গলায় হাত রেখে, কাঁধে হাত রেখেই একসময় আন্দোলন করেছিলেন। এখন পর্যন্ত শীর্ষ নেতারা যে বক্তব্য দিচ্ছেন তারা ইঙ্গিতপূর্ণ বক্তব্য দিচ্ছেন, কিন্তু কোনো শীর্ষ নেতাই অন্য কোনো দলের সরাসরি নাম নিচ্ছেন না, নাম না নিয়ে তারা বক্তব্য দিচ্ছেন। মনে হচ্ছে একটু পরিস্থিতি পরিবর্তন হয়েছে, কিন্তু যখনই সংঘর্ষের জায়গায় যাবে তখন তো আর সবাই কেউ বলবে না যে পরিবর্তন হয়েছে। তাহলে কি আসলে তারা যদি আগের চেহারায় ফেরত যান, তাহলে পরিবর্তনটা কোথায়? জি, আসলে এটা একটা বিরাট বড় কনসার্নের ব্যাপার। তবে আমাদের একই সাথে এটাও খেয়াল রাখতে হবে যে আমাদের কিন্তু আসলে একটা গণতান্ত্রিক ট্রানজিশন হচ্ছে প্রায় ১৭ বছর পরে। তো এই যে বিশাল সময় আমরা একটা অটোক্রেটিক সিস্টেমের মধ্যে ছিলাম, সেটার যে ট্রমা সেখান থেকে বের হইতে কিন্তু আমাদের একটু সময় লাগবে। এটা খুব কুইকলি আমরা ওভারনাইট জাস্ট একটা তুড়ি মেরে আমরা রিফর্ম করে ফেললাম অথবা স্বর্গ মর্তের মাটিতে নামায় আনলাম, এটা হবে না। যেটা আমরা দেখেছি যে ৯১ ইলেকশনের মতো একটা অন্যতম সুষ্ঠু এবং একটা ভালো ইলেকশনেও কিন্তু এরকম বেশ খুন খারাপি হয়েছে, এবং সেটাও ছিল একটা গণ অভ্যুত্থানের পরের যে পরিস্থিতি, সেই সময়ের ইলেকশন। সো আমি মনে করি না যে একটা এই ইলেকশনে একদম আমরা যেভাবে চাই পিচ পারফেক্ট আইডিয়াল একটা কন্ডিশনে পৌঁছে যেতে পারবো, হুইচ ইজ আনফরচুনেট। বাট আমি মনে করি যে ওভারঅল আমাদেরকে ব্রডার সেন্সে সমস্ত কিছু হোলিস্টিক ভাবে চিন্তা করতে হবে, এবং আমরা যে পথটুকু পাড়ি দিয়ে এসেছি সেটার দিকে নজর দিতে হবে। এটা কিন্তু কম না যে আমরা সমস্ত ভিন্ন মত থাকা সত্ত্বেও আমরা আসলে ডিসএগ্রিমেন্ট ওকে, গুলোকে বেশি ওকে নাজমুস মানে সাকিব, একটা ম্যাগনিফাই করি। স্পেসিফিক প্রশ্ন বরং আপনাকে করি, তাহলে আপনার জন্য জি। সুবিধা হবে। সেটা হলো, অনেকেই বলছে, বিশেষ করে আল জাজিরার একটি বিশ্লেষণে বলছে যে আওয়ামী লীগ ঝামেলা করার চেষ্টা করবে এবং তাদের সাথে ভারতের মতো মহাশক্তিধর দেশ আছে যারা বাংলাদেশে নানা কিছু চাইলে নানা সময় ঘটাতে পারে। এই অবস্থায় নির্বাচনের ঠিক আগে আগে ভারতের বিভিন্ন প্রকল্পে, অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে ভারতীয় যে কর্মকর্তারা ছিলেন তাদের পরিবারগুলোকে খুব গোপনে সরিয়ে নেওয়া হয়েছে। ভারতীয় যে দূতাবাস আছে সেখানকার যে কর্মকর্তারা আছেন তাদের পরিবারগুলোকে সরিয়ে নেওয়া হয়েছে, এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা আজকে প্রকাশ্যে বলছেন যে কেন সরিয়ে নেওয়া হলো আমরা কোনো কারণ খুঁজে পাচ্ছি না। মানে এর পিছনে কি কোনো রকম ইন্ধন আছে কিনা কিংবা আভাস আছে কিনা যে হতে পারে 12ই ফেব্রুয়ারি এমন কিছু হতে পারে, তখন ভারতীয় কূটনীতিকদের, কর্মকর্তাদের পরিবারের সদস্যদেরকে ঢাকায় রাখা নিরাপদ নয়? নিঃসন্দেহে হতে পারে, কারণ আমরা জানি যে বাংলাদেশ থেকে আদালতের রায়ে দণ্ডপ্রাপ্ত ২ জন হুকুমের আসামি পলিটিক্যাল শেল্টার নিয়ে বসে আছেন দিল্লিতে, এবং তারা নিয়মিত অডিও কলের মধ্য দিয়ে ইনসেন্ডিয়ারি এবং ইনসাইটমেন্ট হয় এরকম কথা নিয়মিত বলছেন যে তোমাদের উপর অ্যাটাক হয়, তোমরা কি ওদের বাড়িঘর দেখো না, এই ধরনের আমরা তো অডিও, ভেরিফাইড অডিও শুনেছি। সো এটা খুব বিচিত্র কোনো বিষয় না। তবে ইন্ডিয়ান এমবাসি যে কাজটা করলো সেটার একটা খুব স্পেসিফিক লজিক আছে। আপনি যদি দেখেন অন্য যে সমস্ত দেশের কাতারে ইন্ডিয়া আমাদের দেশটাকে নামিয়ে আনার চেষ্টা করেছে, সেগুলো হচ্ছে খুবই যুদ্ধ সংকুল দেশ। অল্প কিছু দেশের ক্ষেত্রে ইন্ডিয়া এই ধরনের পলিসি ইতোপূর্বে নিয়েছে। তো এটার মধ্যে দিয়ে ইন্ডিয়ার একটা সুনির্দিষ্ট গোল আছে, এটা কনস্পিরেসি থিওরির সাহায্য নেওয়ার প্রয়োজন নেই। খুব ক্লিয়ারলি ইন্ডিয়া যেটা করার চেষ্টা করেছে সেটা হচ্ছে যে
তারা এক রকমের ইমপ্লিসিট অ্যাপিল তৈরি করার চেষ্টা করেছে অন্যান্য এমবাসি এবং ক্রেডিট রেটিং যারা করে তাদের প্রতি, যে বাংলাদেশ হচ্ছে এখন পলিটিক্যালি হাই ভলাটিলিটি এবং রিস্ক কান্ট্রি, সো ইউ শুড ডাউনগ্রেড ইট, রিস্ক রেটিংটা আরো খারাপ করো। সেটার একটা ইম্প্যাক্ট ডেফিনেটলি আমাদের ইকোনমিক এবং ইনভেস্টমেন্ট আউটলুকের উপরে পড়বে। সেটাই কতটুকু ইন্ডিয়া সফল হয়েছে সেটা একটা প্রশ্নের দাবি রাখে, কারণ অন্য কোনো এমবাসি এরকমের থ্রেট ফিল করছে না, সমস্ত এমবাসি আছে। এবং গতকালকেই আমেরিকান অ্যাম্বাসেডর বলছে তিনি অত্যন্ত আগ্রহের সাথে এবং উৎসাহের সাথে অপেক্ষা করছেন যে সামনে ইলেকশনটা কেমন হয়। সো বাট এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না যে কোনো এক রকমের চিন্তা বা প্রকল্প হয়তো কেউ নিয়ে বসে আছেন, যেটার জন্য প্রিএমটিভলি এই ধরনের একটা ক্ষেত্র প্রস্তুত করা হলো।